স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করতেছি। এটা তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5A। তো আসো, আজকের আলোচনায় আমরা প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, দেখাও যে এত এর বিস্তৃতিতে এক্স পাওয়ার 5 এর সহগ 27। অর্থাৎ এখানে খেয়াল করো, এই একটা দ্বিপদী রাশি, এই একটা দ্বিপদী রাশি, এখানে দুটি দ্বিপদী রাশি আছে। এই দুটো দ্বিপদী রাশির মধ্যে আবার গুণের সম্পর্ক দেখো, এই রাশিটার সাথে এই রাশিটার গুণের সম্পর্ক। এই পুরোটার বিস্তৃতিতে এক্স পাওয়ার 5 এর সহগ হচ্ছে 27। তো চলো আমরা শুরু করি। ফর্মুলা তো এটা তোমাদের জানা আছে, এটা মুখস্থ করার দরকার নাই। এটা সিকোয়েন্সিয়ালি তোমরা লিখতে পারবা। এখানে দেখো এক্স এক, এখানে এক্স স্কোয়ার, এখানে দেখো এ, এখান থেকে এখানে এক কম, এখান থেকে এখানে আরো এক কম, এরপরে এইভাবে NC1 NC2। এটা সিকুয়েন্সিয়ালি মনে রাখতে পারবা তোমরা, এটা মুখস্থ করার দরকার নাই। এবারে এটা হচ্ছে সাধারণ পদ NCR এ পাওয়ার n মাইনাস এর এক্স পাওয়ার আর, অর্থাৎ আর এর মান 0 বসাইলে তুমি এই পদটা পাইবা, আর এর মান 1 বসাইলে তুমি এই পদটা পাইবা, আর এর মান 2 বসাইলে তুমি এই পদটা পাইবা, আর এর মান 3 বসাইলে তুমি এই পদটা পাইবা। এবং দেখো সব মিলিয়ে এখানে এর পাওয়ার n x এর পাওয়ার 0, এখানে এর পাওয়ার 0 x এর পাওয়ার n। আর যদি 1 থাকে তখন আমরা সরাসরি সংক্ষেপে এই সূত্রটা ব্যবহার করি। তখন এই সূত্রটা ব্যবহার আমরা করি না, কারণ এটা করতে গেলে আরো ক্যালকুলেশন দুটো লাইন বাড়বে। তো আমরা সরাসরি যদি 1 থাকে এ না থেকে, তখন আমরা সরাসরি এটা ব্যবহার করে দেব। একই একই সূত্র কিন্তু দুটোই। তো দেখো 1 প্লাস 3x পাওয়ার 4, আমরা প্রথমে এখানে দুটো আলাদা আলাদা রাশি, দেখো এই দুটো আলাদা আলাদা রাশি, এরপরে দুটোর মধ্যে আবার গুণের সম্পর্ক। তো আমরা প্রথমে এটা বিস্তৃতি করবো, তারপরে এটা বিস্তৃতি করবো, তারপরে দুটোর বিস্তৃতিকে গুণ করে আমরা সেখান থেকে x পাওয়ার 5 বের করব। তো দেখো এই যে এটার সাথে কার মিল আছে, এটার সাথে এটার মিল আছে। দেখো যে এখানে 1, এখানে 1, 1 ছাড়া কিছু থাকলে তাকে এটার সাথে তুলনা করতে হবে। তাহলে দেখো এখানে x এর জায়গায় হচ্ছে 3x, n এর জায়গায় হচ্ছে 4। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করে দিই, দেখো মিলে এবার এই যে NC1, দেখো x, x মান হচ্ছে 3x, আর NC1 n মান হচ্ছে 4। এরপরে দেখো NC2 x স্কোয়ার, তাহলে n হচ্ছে 4, C2 x হচ্ছে আমার 3x, তারপরে হোল স্কোয়ার, তাহলে NC2 x স্কোয়ার। এরপরে NC3 x কিউব। তো এখানে তো ঘাত কত পর্যন্ত, 4 পর্যন্ত, তাহলে 4 পর্যন্ত যাইতে হবে, তাহলে NC4, অর্থাৎ 4C4 x পাওয়ার 4। যদি ফার্স্ট থাকে 5 পর্যন্ত যাইতে হবে, 6 থাকলে 6 পর্যন্ত যাইতে হবে। এখন যদি আমরা এই লাইনটাকে ক্যালকুলেশন করি, দেখো 4C1 হচ্ছে 4, তার সাথে 3 গুণ করলে 12। এরপরে দেখো 4C1 হচ্ছে 4, তার সাথে 3 গুণ করলে কত হবে, 12 হবে, তাহলে 12x। এই রাশিটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই রাশিটা পাই। ঠিক একইভাবে দেখো 4C2 আর এখানে 3 স্কোয়ার, তোমরা দেখো এই স্কোয়ারটা 3 এর সাথে আছে, এই স্কোয়ারটা x এর সাথে আছে, তাহলে এখানে 3 3 9, আর এই 4C2 মানে হচ্ছে 6, তাহলে 6 নং 54 x স্কোয়ার। 4C2 হচ্ছে 6 আর 3 3 9, 6 নং 54। তোমরা একসাথে করে ফেলবে এগুলা। এরপরে দেখো এই যে 3 3, এই যে এই দেখো এই কিউবটা 3 এর উপরও আছে, x এর উপর আছে, তাহলে 3 এর উপরে 3 মানে 3 3টা গুণ করলে কত হয়, 3 3 9, 3 নং 27। 3 3 যদি আমরা গুণ করি তাহলে কত দাঁড়ায়, 27 দাঁড়ায়। এবং এই যে 4C3 মানে হচ্ছে 4, তাহলে 27 কে 4 দ্বারা গুণ করলে 108 হয়। তাহলে দেখো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, 108 x কিউব। একসাথে তোমরা করে ফেলবে এগুলা। এরপর আসো 4C4, 4C4 মানে হচ্ছে 1, আর এই 3 এর উপরে পাওয়ার 4 আছে, x এর উপরে পাওয়ার 4 আছে, 3 উপরে পাওয়ার 4 মানে 3 4টা গুণ করলে কত হয়, 3 3 3 3 3 3 9, 3 নং 27, 3 27 81, তাহলে 81 x পাওয়ার 4। 3 এর উপরে 4 মনে রাখবো, অর্থাৎ 3 হচ্ছে 4টা। আবার তোমরা হিসাব করে জানো যে 4 3টা, এখানে 3 হবে 4টা। 3 এর উপরে পাওয়ার 4 মানে হচ্ছে 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, তাহলে 4টা 3 কে যদি আমরা গুণ করি তাহলে হবে 81 x পাওয়ার 4। তাহলে দেখো প্রথম রাশির বিস্তৃতি আমরা করে ফেলছি, এবার আমরা দ্বিতীয় রাশিটা বিস্তৃতি করবো। তো দ্বিতীয় রাশিটা তো এই সূত্র প্রয়োগ করা দরকার না, কারণ দ্বিতীয় রাশির বিস্তৃতি অর্থাৎ কিউব পর্যন্ত আমরা সূত্র পারি, কিউব পর্যন্ত আমরা সূত্র পারি, তাহলে কিউবের সূত্র আমরা লিখে দিলাম, দেখো a কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3b স্কয়ার মাইনাস বি কিউব।
কিউ পর্যন্ত থাকলে এই সূত্রটা করার দরকার নেই। কারণ এটা করতে গেলে তোমার এক লাইন বেশি ক্যালকুলেশন করতে হয়। তাহলে সরাসরি তোমরা সূত্রটা বসাই দিবা। কিউব পর্যন্ত। স্কয়ারের সূত্র আমরা জানি, কিউবের সূত্র আমরা জানি। আর বাকি পাওয়ার 4, 5, 6 যাই আসুক তার জন্য তোমরা বেসিসিটি সূত্রটা প্রয়োগ করবে। তাহলে দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা কি পাই দেখো 1 3x 3x স্কয়ার মাইনাস x কিউব হয়ে গেল। এবারে দুইটাকে এই প্রশ্নের মতো করে আমরা বসাবো। দেখো প্রথম রাশি, দ্বিতীয় রাশি। দেখো প্রথম রাশির বিস্তৃতি আমরা এটা পাইছি, দ্বিতীয় রাশির বিস্তৃতি আমরা এটা পাইছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে পুরোটা থেকে, এই পুরো ফিগার থেকে x⁴ এর সহগ আমাদেরকে দেখাইতে হবে 27। তো এখন আমরা গুণ করব। দেখো আমরা এখন এই 1 দিয়া সবাইকে গুণ করব। তারপরে এই যে -3x দিয়া সবাইকে গুণ করব। 3x² দিয়া সবাইকে গুণ করব। -x³ দিয়া সবাইকে গুণ করব। যারা গুণ করলে শুধুমাত্র x⁴ আসে আমরা তারাই রাখবো। তোমরা ভালো করে কিন্তু বিষয়টা বুঝো। অর্থাৎ আমরা x⁴ যুক্ত পদ বের করব। x⁴ এর সহগ কিন্তু আমাদেরকে আল্টিমেটলি বের করতে হবে। আমাদেরকে আল্টিমেটলি কি বের করতে হবে? x⁴ এর সহগ। তো x⁴ এর সহগ আমরা কোথায় পাবো? অর্থাৎ যার ভিতরে x⁴ আছে তার থেকে আমরা সহগ বের করতে পারবো। যার ভিতরে x⁴ আছে তার থেকে আমরা x⁴ এর সহগ বের করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে x⁴ যুক্ত পদ বের করা। x⁴ যুক্ত পদ বের করা। এখন দেখো এই 1 দিয়ে যদি আমরা এখানে কাউকে গুণ করি, দেখো এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি x⁴ আসে না। 1 দিয়ে এটাকে গুণ করলে x⁴ আসে না। 1 দিয়ে এটাকে গুণ করলে x⁴ আসে না। 1 দিয়ে এটাকে গুণ করলে x⁴ আসে না। 1 দিয়ে 1 কে গুণ করলে তো আসে না। অর্থাৎ 1 দিয়ে আমি এখানকার কাউকে গুণ করলে কিন্তু x⁴ আসে না। এই কারণে আমি 1 দিয়ে কাউকে গুণ করব না। আমি 1 দিয়ে কাউকে গুণ করব না। শুধুমাত্র যাকে দিয়ে গুণ করলে x⁴ আসে শুধু আমরা তারটাই রাখবো। 1 দিয়ে কাউকে গুণ করলে x⁴ আসে না। তাইলে 1 দিয়ে কাউকে গুণ করে আমরা এখানে লিখে এটাকে বড় করব না। এটা খেয়াল রাখতে হবে। 1 দিয়ে কাউকে গুণ করলে x⁴ আসে না। তুমি ভালো করে দেখো। 1 দিয়ে তুমি কাউকে গুণ করলে x⁴ তুমি পাইবা না। এরপর আসে এখন আমরা -3x দিয়ে গুণ করব। দেখো -3x দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে x⁴ আসে। দেখো -3 দিয়ে 81 এর গুণ করলে -243, x দিয়ে x⁴ এর গুণ করলে x⁴ এর গুণ করলে x⁴ দেখো আর কাউকে গুণ করলে আসে না। যদি আমরা -3x দিয়ে এটাকে গুণ করি তাহলে কি আসবে x⁴ -3x দিয়ে এটাকে গুণ করলে কি আসবে x³ -3x দিয়ে এটাকে গুণ করলে কি আসবে x² -3x দিয়ে এটাকে গুণ করলে কি আসবে -3x। তাহলে শুধুমাত্র এই রাশি দিয়ে যদি আমরা এই রাশিকে গুণ করি তাহলেই শুধুমাত্র x⁴ আসে। তাহলে আমরা শুধুমাত্র এই রাশি দিয়ে এই রাশিকে গুণ করব। বাড়তি আর কাউকে করে অঙ্কটাকে আমরা বড় করব না। তাহলে -3x দিয়ে আমরা এই পুরো ফিগারকে গুণ করে দিয়েছি। দেখো -3x দিয়ে +81 x⁴ কে গুণ করলে কি আসে? -243 x⁴ এবার আমরা এই রাশির কাছে যাব। দেখো এই রাশি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে x⁴ আসে। দেখো এই যে 3 দিয়া 118 গুণ করলে 324 আর x² দিয়ে x³ এর গুণ করলে x⁴ কিন্তু তুমি দেখো তুমি যদি এটা দিয়ে এটাকে গুণ করো তাহলে x⁴ হবে। তুমি এটা দিয়ে এটাকে গুণ করলে x⁴ হবে। তুমি এটা দিয়ে এটাকে গুণ করলে x³ হবে। তুমি এটা দিয়ে এটার গুণ করলে x² হবে। তাহলে দেখো আর কোনটাকে গুণ করলে কিন্তু x⁴ আসতেছে না। তাহলে এবার আমরা এর কাছে যাব। দেখো এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে x⁴ আসে। তাহলে কত হয়? -x³ দিয়ে +52 কে গুণ করলে কত হয়? -52 x⁴ কিন্তু তুমি দেখো তুমি যদি এটা দিয়ে এটাকে গুণ করো তাহলে কি আসবে? x⁴ তুমি এটা দিয়ে এটাকে গুণ করলে x⁴ আসবে। তুমি এটা দিয়ে এটাকে গুণ করলে x⁴ আসবে। তুমি এটা দিয়ে এটাকে গুণ করলে x³ আসবে। তাহলে দেখো এইটা দিয়ে শুধুমাত্র যদি আমরা এটাকে গুণ করি তাহলেই শুধুমাত্র কি আসে? x⁴ আসে। মনে রাখবা চিহ্ন সহ কিন্তু হিসাব করতে হবে। যেমন এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। ঠিক একইভাবে দেখো এখানে মাইনাস ছিল, আমরা মাইনাস দিয়ে এটাকে গুণ করছি, এখানেও মাইনাস আসছে। মাইনাস থাকলে মাইনাস সহ কিন্তু তোমাকে হিসাব করতে হবে। মনে রাখবা এখানে কিন্তু ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট অন্যান্য বীজগণিতিক চ্যাপ্টার থেকে। কারণ এখানে মাইনাসের খেলা, এখানে মাইনাস এবং পাওয়ারের খেলা। তাহলে তোমরা একটা বিষয় ভালো করে দেখো যে শুধুমাত্র যারে যেটা দিয়ে গুণ করলে x⁴ আসে আমরা শুধুমাত্র সেইটাই রাখছি। তাহলে x³ দিয়ে শুধুমাত্র এইটাকে গুণ করলে x⁴ আসে। আর কাউকে গুণ করলে x⁴ কিন্তু আসে না। তাহলে দেখো আমরা x⁴ যুক্ত পদ পেয়ে গেলাম। এবার এগুলো সব যোগ করলে কত পাবো? দেখো 27 x⁴ তার মানে দেখো x⁴ এর সহগ কত? 27। তাহলে x⁴ এর সহগ হচ্ছে কি? তার সাথে যে রাশিটা আছে সেই রাশিটাই। তাহলে x⁴ এর সহগ হচ্ছে কত? 27। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। এটা যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই 4 মার্কের জন্য পরীক্ষা আসবে এবং এটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে কিন্তু এগুলো আসে, মেরিন অ্যাডমিশন টেস্টে কিন্তু এগুলা এভাবেই আসে। সেখানে আসলে এটা 10 মার্কের জন্য আসবে। তাহলে দেখো এটা হচ্ছে তোমরা চিন্তা করতে পারো না যে আমরা বিস্তৃতি এভাবেও বের করতে পারি। যখন দুটো রাশি একসাথে গুণ আকারে থাকবে তখন কিন্তু আমরা বিস্তৃতি এভাবেই বের করার চেষ্টা করব। কারণ তুমি যদি প্রথমে এখানেই গুণ করে দাও তাহলে কিন্তু এটা জটিল আকার ধারণ করবে। তো এই জন্য আমরা কি করবো? আলাদা আলাদা বিস্তৃতি করব। এরপরে দুটো বিস্তৃতির গুণফল থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত রাশিটার সহগ বের করে ফেলবো। তো চলো এরকম আমরা আরেকটা প্রবলেম সলভ করি।
তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো এত এর বিস্তৃতিতে এক্স পাওয়ার 5 এর সহগ হচ্ছে 60। তো দেখো এখানে মূল সূত্র হচ্ছে এটা, আর এই সূত্র তো মুখস্থ করার দরকার নাই। এখান থেকে এখানে 1 কম, এক্স 1 বাড়বে, এ 1 কমবে। দেখো এখানে আরো 1 কম, এক্স 1 বাড়বে, এ আরো 1 কমবে। এরপর এটা হচ্ছে সাধারণ পদ। আর প্রথম পদে আর শেষ পদে দেখো ঘাত দেখো তোমরা, এখানে এক্স এর ঘাত 0, এর ঘাত n, এখানে এর ঘাত 0, এক্স এর ঘাত n। এরপরে শর্টকাট ওয়ের সূত্র হচ্ছে এটা, যদি 1 থাকে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো আসো 1 প্লাস এক্স পাওয়ার 4, তাহলে দেখো আমরা এটাই প্রয়োগ করবো, এটার সাথে এটার মিল আছে, আমরা এটাই প্রয়োগ করব। তাহলে দেখো এক্স এর জায়গায় এক্স বরাবরই আছে, এন এর জায়গায় 4, এটুকুই পার্থক্য। তো আসো দেখো প্রয়োগ করে দিলাম, দেখো মিলাও এবার, এন সি 1 অর্থাৎ 4c1 এক্স, এরপরে 4c2 এক্স স্কোয়ার, এক্স হচ্ছে এক্স, দেখো এখানে এক্স এর জায়গায় স্রেফ এক্সই আছে। এরপরে 4c3 এক্স কিউব, এরপরে 4c4 এক্স পাওয়ার 4। এটার ক্যালকুলেশন করো, 4c1 হচ্ছে 4, তার সাথে এক্স দেখো এখান থেকে কি পেলাম, 4c1 হচ্ছে 4 আর এক্স বসে গেছে। 4c2 হচ্ছে 6 আর এক্স স্কোয়ার, 4c3 হচ্ছে 4 আর এক্স কিউব, 4c4 হচ্ছে 1 আর এক্স পাওয়ার 4। এরপরে দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার 5। দেখো এই সূত্রটার সাথে মিল আছে, দেখো এটার সাথে মিল আছে, যেহেতু এখানে 1 আছে তাহলে এখানে 1 আছে। তাহলে এখানে দেখো এন এর জায়গায় কত, এন এর জায়গায় হচ্ছে 5 আর এক্স এর জায়গায় হচ্ছে এক্স স্কোয়ার। ভালো করে দেখো এক্স এর জায়গায় হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে দেখো এবার কম্পেয়ার করো, দেখো এন এর জায়গায় 5, এক্স এর জায়গায় হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে দেখো এন সি 1 এক্স অর্থাৎ 5c1 এক্স। দেখো এন সি 1 এক্স অর্থাৎ 5c1, আর আমরা এক্স এর জায়গায় কত, এক্স স্কোয়ার। তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে সবসময়, এটি হচ্ছে আমার এক্স, এটি হচ্ছে আমার এক্স। এরপরে দেখো 5c2 এক্স স্কোয়ার, 5c2 এক্স স্কোয়ার, এরপরে দেখো 5c3 এক্স কিউব, এরপরে দেখো 5c4 এক্স পাওয়ার 4, যেহেতু এখানে ঘাত হচ্ছে 5, তাহলে 5 পর্যন্ত যাইতে হবে আমাদেরকে। এখানে ঘাত 4 ছিল, এখানে আমরা 4 পর্যন্ত গেছি। দেখো 5c5 এক্স পাওয়ার 5। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখো 5c1 হচ্ছে 5, তার সাথে এক্স স্কোয়ার, 5c1 হচ্ছে 5 আর এক্স স্কোয়ার বসে গেছে। এরপরে দেখো 5c2 হচ্ছে 10 আর এক্স পাওয়ার 4। এরপরে দেখো 5c3 হচ্ছে 10, এক্স পাওয়ার 6। এরপরে দেখো 5c4 হচ্ছে 5, এক্স পাওয়ার 8। এরপরে দেখো 5c5 হচ্ছে 1, এক্স পাওয়ার 10। এবার আমরা এই দুটো রাশিকে প্রশ্নের মতো করে লিখবো। দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশি, প্রথম রাশির বিস্তৃতি ছিল এটা, দ্বিতীয় রাশির বিস্তৃতি হচ্ছে এটা। তো এখন আমরা কার সহগ বের করব, এখন আমরা এক্স পাওয়ার 5 এর সহগ বের করবো। তাহলে আগের প্রবলেমটা যেভাবে আমরা সলভ করছিলাম, দেখো আমরা এখন ধরো এই 1 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব, তারপরে ধরো অথবা এই 1 দিয়ে এইখানকার প্রত্যেকটাকে গুণ করতে, যে এই রাশি দিয়ে এই রাশিকে গুণ করলে হবে, আবার এই রাশি দিয়ে এই রাশিকে গুণ করলে হবে, যে দিক থেকে করি কোনো সমস্যা নেই। আমাদের টার্গেট হচ্ছে এক্স পাওয়ার 5 যুক্ত পদ বের করা। তো যেহেতু আমরা সহগ বের করবো, সহগ বের করতে হলে আমাদেরকে প্রথমে পদই বের করতে হবে। তাহলে দেখো এক্স পাওয়ার 5 যুক্ত পদ,
দেখো আমাদের কাজ হচ্ছে এই 1 দিয়ে দেখো আমরা প্রত্যেকটাকে গুণ করব এবং কাউকে গুণ করলে x পাওয়ার 5 আসে না। তোমরা ভালো করে খেয়াল করো বিষয়টা। এই 1 দিয়ে এটাকে গুণ করলে x পাওয়ার 4 হবে। 1 দিয়ে এটাকে গুণ করলে x কিউব, 1 দিয়ে এটাকে গুণ করলে x স্কয়ার, 1 দিয়ে এটাকে গুণ করলে x, 1 দিয়ে এটাকে গুণ করলে 1। তাহলে এই 1 দিয়ে কাউকে গুণ করলে কিন্তু x পাওয়ার 5 আসে না। তাইলে আমরা এখানে আর কোনোটা লিখব না। শুধুমাত্র যারা যেটা দিয়ে গুণ করলে x পাওয়ার 5 আসে আমরা সেটাই লিখব। এটা মনে রাখবা তোমরা। কারণ নাহলে অঙ্কটা কিন্তু বিশাল আকার ধারণ করবে। এবার আসো আমরা এক্স স্কয়ারের কাছে যাবো। দেখো এটা দিয়ে যদি আমরা শুধুমাত্র এটাকে গুণ করি তাহলে x পাওয়ার 5 আসে। তাহলে দেখো এখানে x স্কয়ার সহগ হচ্ছে 5, এখানে x কিউবের সহগ হচ্ছে 4, তাহলে 4 5 20, x স্কয়ার আর x কিউব গুণ করলে x পাওয়ার 5 হয়। কিন্তু তুমি দেখো তুমি যদি এটা দিয়ে এটাকে গুণ করো তাহলে x পাওয়ার 6 হবে। এটা দিয়ে যদি এটাকে গুণ করো x পাওয়ার 4 হবে। এটা দিয়ে এটাকে গুণ করলে x কিউব হবে। এটা দিয়ে এটাকে গুণ করলে x স্কয়ার হবে। তাহলে শুধুমাত্র এটা দিয়ে এটাকে গুণ করলে x পাওয়ার 5 আসে। আমরা শুধুমাত্র ওই পদটাই রাখছি বাস। আমরা এই কারণে এখানে কি লিখছি, এই যে x পাওয়ার 5 যুক্ত পদ লিখছি। আমরা শুধুমাত্র x পাওয়ার 5 যারা দিয়ে গুণ করলে যেটা আসবে শুধু সেটাই রাখবো। এবার আসো দেখো আর কাউকে দিয়ে গুণ করলে কিন্তু আসে না। আসে মনে হয়, আচ্ছা এটা দিয়ে আসবে মনে হয়। দেখো এই যে 10x পাওয়ার 4, এটা দিয়ে যদি এটার গুণ করে তাহলে x পাওয়ার 5 আসে। দেখো এখানে 10 x পাওয়ার 4, এখানে 4x, তাহলে 4 10 40, x হচ্ছে 4টা, এখানে x হচ্ছে একটা, মোট x ছিল 5টা। কিন্তু তুমি যদি এটা দিয়ে এটার গুণ করে তাহলে x পাওয়ার 8 হবে। এটা দিয়ে এটার গুণ করলে x পাওয়ার 7 হবে। এটা দিয়ে এটার গুণ করলে x পাওয়ার 6 হবে। এটা দিয়ে এটার গুণ করলে x পাওয়ার 4 হবে। তাহলে শুধুমাত্র এই রাশি দিয়ে যদি আমরা এই রাশিকে গুণ করি তাহলে শুধুমাত্র কি হবে, x পাওয়ার 5 যুক্ত পদ আমরা পাই। আর কোথাও আসবে না। দেখো এটা দিয়ে যদি কাউকে গুণ করি x পাওয়ার 5 আসবে না। এটার গুণ করলে 10 হবে, এটার গুণ করলে 9 হবে, এটার গুণ করলে 8 হবে, এটার গুণ করলে x পাওয়ার 7 হবে, এটার গুণ করলে x পাওয়ার 6 হবে। তাহলে এটা দিয়ে কাউকে গুণ করলে x পাওয়ার 5 আসে না। ঠিক একইভাবে দেখো যদি আমরা এটা দিয়ে গুণ করি, এটা দিয়ে গুণ করলে 12 হবে, এটা দিয়ে গুণ করলে 11 হবে, এটা দিয়ে গুণ করলে 10 হবে, এটা দিয়ে গুণ করলে 9 হবে, এটা দিয়ে গুণ করলে x পাওয়ার 8 হবে। তাহলে এই রাশি দিয়ে কাউকে গুণ করলে x পাওয়ার 5 আসে না। ঠিক একইভাবে যদি আমরা এটা দিয়ে গুণ করি, দেখো x পাওয়ার 14 হবে, 13 হবে, 12 হবে, এখানে হলে 11 হবে, এখানে x পাওয়ার 10 হবে। তাহলে এই রাশি দিয়ে এখানকার কাউকে গুণ করলে x পাওয়ার 5 আসে না। তাহলে আমরা x পাওয়ার 5 যুক্ত পদ পেয়ে গেলাম। দেখো 60, তাহলে x পাওয়ার 5 এর সহগ হচ্ছে 60। দেখো আমরা পেয়ে গেলাম। তাহলে x পাওয়ার 5 এর সহগ হচ্ছে কত, 60। এই অঙ্কটাও যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই এটা 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। তাহলে তোমরা নিশ্চয়ই সিস্টেমটা বুঝতে পারছো এতক্ষণে। চলো এরকম আমরা আরো একটা দেখি। দেখো এত এর বিস্তৃতিতে x পাওয়ার 7 এর সহগ হচ্ছে 35। তো এটাকে আমরা একটু মডিফাই করব সূত্র প্রয়োগের আগে। দেখো এখানে এখানে হচ্ছে 1 মাইনাস x, এখানে হচ্ছে 1 প্লাস x, এখানে পাওয়ার 8, এখানে পাওয়ার 7। দুই জায়গায় যদি পাওয়ার একই রকম হইতো অঙ্কটা অনেক ছোট হয়ে যাইতো। তো দেখি আমরা এটা কি করতে পারি। দেখো আমরা কি করলাম যে এখানে দেখো 7, তো আমরা কি করলাম এই 1 মাইনাস x এখানে কয়টা 8টা, তো আমরা কি করছি একটাকে বাইর করে ফেলছি। তাহলে দেখো এখানে আমরা এটা কি লিখলাম, দেখো এখানে 1 মাইনাস x কয়টা 8টা, আমরা কি লিখলাম 1 মাইনাস x একটা আর 1 মাইনাস x 7টা, তাহলে টোটাল 8টা মিলে গেল। দেখো এটার সাথে ব্যালেন্সড করার জন্য এখন আমরা এই দুটো রাশিকে একসাথে রাখবো। দেখো এখানে পাওয়ার 7, এখানে পাওয়ার 7, তাহলে দুটোর পাওয়ার একসাথে। দেখো 1 মাইনাস x 1 প্লাস x একসাথে পাওয়ার 7। এখানে দেখো 1 মাইনাস x এর পাওয়ার 7, এখানে 1 প্লাস x এর পাওয়ার 7, তাহলে দুটোকে একসাথে পাওয়ার 7 দিয়ে বসাই দিয়েছি। দেখো তাহলে এখন দেখো এইখানে আমরা কি করতে পারি, ভালো করে দেখো তোমরা। এখানে আমরা যে কাজটা করছি এটা একটু ভালো করে মনে রাখতে হবে। এটা আসলে এই কাজটা করার কারণ হচ্ছে অঙ্কটা ছোট হয়ে যাবে। না হলে কিন্তু তোমাকে, অর্থাৎ আমরা এখন একটা বিস্তৃতির সূত্র প্রয়োগ করলে হবে, নাহলে এখানে তোমাকে আলাদা আলাদা দুটি বিস্তৃতির সূত্র প্রয়োগ করতে হবে। তুমি একটু পরেই বুঝতে পারবা যে আমরা আসলে কেন কাজটা করছি। তাহলে দেখো এই যে 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স, এটা গুণ করলে কত হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই জায়গাটুকু ক্যালকুলেশন করলে কত হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। এই জায়গাটুকুকে ক্যালকুলেশন করলে কত হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, আর তারপরে পাওয়ার হচ্ছে 7। এখন আমরা শুধুমাত্র এইটার বিস্তৃতি করবো, আর এটাতে বিস্তৃতি করা লাগবে না, এটা তো স্রেফ দ্বিপদী রাশি। তাহলে দেখো এটি এটার সাথে মিল আছে, তাহলে আমরা কি করলাম, মাইনাসটাকে ভিতরে ঢুকেছি, তাহলে এখন মিলে গেছে। দেখো এক্স এর জায়গা হচ্ছে কত, মাইনাস এক্স স্কোয়ার, আর এন এর জায়গা হচ্ছে 7। এটা যেভাবে ছিল এভাবে বসে গেছে। আর এখানে আমরা সূত্র প্রয়োগ করছি, দেখো nc1x অর্থাৎ 7c1x। দেখো x মান হচ্ছে আমার কত, মাইনাস এক্স স্কোয়ার, আর n মান হচ্ছে 7, তাহলে 7c1 মাইনাস এক্স স্কোয়ার। সবসময় সূত্র কিন্তু মিলাইতে হবে। তোমার এক্স এর জায়গায় কত, এক্স এর জায়গা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, আর এই n এর জায়গায় কত, n এর জায়গা হচ্ছে 7। এরপরে এটা মিলাও, nc2 অর্থাৎ 7c2
মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, একইভাবে NC3, এরপরে NC4, NC5, তো সর্বোচ্চ ঘাত হচ্ছে 7, আমরা 7 পর্যন্ত যাব। NC6, NC7 অর্থাৎ 7C7। এখন আমাদের কাজ হচ্ছে এই লাইনটাকে ক্যালকুলেশন করা। দেখো A1 বসে গেছে, 7C1 মানে হচ্ছে 7, এটা বসে গেছে যেভাবে ছিল এভাবে। এরপরে দেখো 7C1 হচ্ছে 7 আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। এরপরে দেখো 7C2 হচ্ছে 21, আর এখানে দেখো এই স্কোয়ারটা মাইনাসের উপরে আছে, স্কোয়ারটা এক্স স্কোয়ারের উপরে আছে। তো মাইনাসের উপরে স্কোয়ার যদি হয় তাহলে যেহেতু মাইনাসের উপরে স্কোয়ারটা কি জোড়, অর্থাৎ এই যে টু টু হচ্ছে কি জোড়, তাহলে মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে জোড়, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, প্লাস উৎপন্ন হবে, প্লাস প্লাসে গুণ করলে প্লাস আর এক্স পাওয়ার 4। দেখো ভালো করে, এটা ক্যালকুলেশন ভালো করে খেয়াল রাখতে হবে। মাইনাসের উপরে স্কোয়ার আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপরে দেখো 7C3 হচ্ছে 35। এরপরে দেখো মাইনাসের উপরে দেখো ঘাত হচ্ছে বিজোড়, তাহলে সেখান থেকে কি উৎপন্ন হবে, একটা মাইনাস উৎপন্ন হবে, প্লাস মাইনাসে মাইনাস আর এক্স এর স্কোয়ার আর পাওয়ার হচ্ছে তাহলে 3 দুগুণা 6। 7C3 হচ্ছে 35, মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে বিজোড়, তাহলে সেখান থেকে একটা মাইনাস তৈরি হবে, প্লাস মাইনাসে মাইনাস আর এই যে এক্স স্কোয়ারের উপরে 3 আছে, তাহলে 3 দুগুণা 6। এবার আসো 7C4 হচ্ছে 35, এই দেখো মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে কি জোড়, তাহলে একটা প্লাস উৎপন্ন হবে, প্লাসে প্লাসে প্লাস আর এক্স স্কোয়ারের উপরে পাওয়ার 4, তাহলে এক্স পাওয়ার 8 আলটিমেটলি। এরপরে দেখো 7C5 হচ্ছে 21, আর এই মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে বিজোড়, তাহলে একটা মাইনাস সৃষ্টি হবে, প্লাসে মাইনাসে মাইনাস আর এক্স স্কোয়ারের উপরে পাওয়ার 5, তাহলে এক্স পাওয়ার 10। এরপরে দেখো 7C6 হচ্ছে 7, দেখো মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে জোড়, তাহলে মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় হয় তাহলে কি হবে, প্লাস হবে, আর এক্স স্কোয়ারের উপরে পাওয়ার হচ্ছে 6, তাহলে 6 গুণা 12। এরপরে দেখো 7C7 হচ্ছে 1, এটা মনে রাখবা। 7C7 হচ্ছে 1, যে তোমাদের একটু চেক করার জন্য এই কাজটা করছি, তোমরা কি স্ক্রিনশট নিয়ে কাজ করো নাকি ভিডিওটা ভালো করে দেখো, তার জন্য 7C7 হচ্ছে 1, তোমরা এখানে 1 কল্পনা করবা, এখানে দিবা কি, এখানে তোমরা 1 দিবা, আর মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে বিজোড়, সেখান থেকে একটা মাইনাস উৎপন্ন হবে, প্লাস মাইনাসে মাইনাস আর এক্স এর উপর এক্স স্কোয়ারের উপরে পাওয়ার 7, 7 গুণা 14, তাহলে এখানে হবে স্টেপ মাইনাস এক্স পাওয়ার 14। তো চলো এবার আমরা এক্স পাওয়ার 7 যুক্ত পদ বের করি, কারণ আমাদেরকে বলছে এক্স পাওয়ার 7 এর সহগ বের করতে। তো এখন যারা যেটা দিয়ে গুণ করলে এক্স পাওয়ার 7 আসে আমরা শুধুমাত্র সেটাই রাখবো। তো দেখি আমরা কারেক্ট কোনটা দিয়ে গুণ করলে এক্স পাওয়ার 7 আসে। দেখো এই 1 দিয়া কাউকে গুণ করলে এক্স পাওয়ার 7 আসে না, তুমি দেখো ভালো করে, এই 1 দিয়ে এটাকে গুণ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স পাওয়ার 4 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স পাওয়ার 6 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স পাওয়ার 8 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স পাওয়ার 10 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স পাওয়ার 12 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এক্স পাওয়ার 14 হয়। কাউকে গুণ করলে আসে না। এবার আসো আমরা তাহলে মাইনাস এক্স এর কাছে যাবো। মাইনাস এক্স, খেয়াল করো তোমরা, এখানে মাইনাস আছে, মাইনাস রয়েছে, মাইনাস এক্স দিয়া দেখো শুধুমাত্র এটাকে গুণ করলে এক্স পাওয়ার 7 আসে। দেখো এখানে এক্স এর এক্স এর সাথে মাইনাস আছে, এখানে এই রাশির সাথে মাইনাস আছে, তাহলে দেখো এই মাইনাস গুণ করলে প্লাস, আর এই এক্স দিয়ে যদি আমরা 35 এক্স পাওয়ার 6 কে গুণ করি তাহলে কি হয় 35 এক্স পাওয়ার 7, কিন্তু এই মাইনাস এক্স দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হয় মাইনাস এক্স, মাইনাস এক্স দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হয় প্লাস 7 এক্স কিউব, মাইনাস এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে মাইনাস 21 এক্স পাওয়ার 5, মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 35 এক্স পাওয়ার 9, মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করলে কত হবে প্লাস 21 এক্স পাওয়ার 11, মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 7 এক্স পাওয়ার 13, মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করলে প্লাস 7 এক্স পাওয়ার 15। তাহলে শুধুমাত্র এই রাশি দিয়ে যদি আমরা এই রাশিকে গুণ করি তাহলে শুধুমাত্র এক্স পাওয়ার 5 আসে, নতুবা নয়। তাহলে দেখো আমরা এক্স পাওয়ার 5 এর সহগ পেয়ে গেলাম সহজেই। তাহলে দেখো এই যে আমরা এখানে একবার বিস্তৃতি করছি কেন, কারণ আমরা এই দুটো অর্থাৎ এখান থেকে একটা রাশিকে আলাদা করে ফেলছি। যদি না হইতো তাহলে আমাদের জন্য এইটাকেও এইটার জন্য আলাদা বিস্তৃতি, এইটার জন্য আলাদা বিস্তৃতি করা লাগতো। তো তোমরা চাইলে সেভাবে করতে পারো, এইটার জন্য তুমি এই সূত্রটা একবার প্রয়োগ করবা, এটার জন্য তুমি এই সূত্রটা একবার প্রয়োগ করবা, তখন তুমি যে একটু আগে আমরা যে দুটো প্রবলেম সলভ করছি তার মতো করে তুমি করবা। কিন্তু একটু যদি মডিফাই করে নিতে পারো তাহলে সহজে কিন্তু তুমি অঙ্কটা মিলাই ফেলতে পারবা। তো এইটা তো আসলে সব ধরনের অঙ্কের ক্ষেত্রে হবে না, যখন তুমি দেখবা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ধরনের কোনো ফর্মুলার সাথে মিলে যায় তখন
তখন তুমি কাজটা আসলে করতে পারবা, এর বাইরে আর নয়। তাহলে এক্স পাওয়ার 7 এর সহগ হচ্ছে কত? 35। এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ 320 হলে ফি এর মান নির্ণয় করো। তো এখানে দেখো সহগ দিয়ে দিছে, এক্স কিউবের সহগ এখানে কত দিছে? 320। আমরা কার মান বের করবো? ফি এর মান বের করবো। তাহলে আমরা এটাকে বিস্তৃতি করি। এটাকে বিস্তৃতি করতে হলে এই সূত্রটা ব্যবহার করতে হবে, কারণ এখানে কিন্তু 1 নাই। তাহলে কম্পেয়ার করো, এখানে এই জায়গায় হচ্ছে ফি, এক্স এর জায়গায় হচ্ছে 2x, এন এর জায়গায় হচ্ছে 5। এবার সূত্রটা প্রয়োগ করো। দেখো এ পাওয়ার এন অর্থাৎ ফি পাওয়ার এন, এরপরে দেখো NC1 a পাওয়ার n মাইনাস 1x অর্থাৎ 5C1 ফি পাওয়ার 5 মাইনাস 1 2x। দেখো এই জায়গায় হচ্ছে ফি, x এর জায়গায় হচ্ছে 2x আর n এর জায়গায় হচ্ছে 5। তাহলে দেখো NC1 a পাওয়ার n মাইনাস 1 2x। তারপরে দেখো NC2 a পাওয়ার n মাইনাস 2 x স্কোয়ার। এরপরে NC3 a পাওয়ার n মাইনাস 3 x কিউব। এরপরে NC4 a পাওয়ার n মাইনাস 4 x পাওয়ার 4। এরপরে NC5 a পাওয়ার n মাইনাস 5 অর্থাৎ 5 মাইনাস 5 x পাওয়ার 5। এরপরে দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? 5C1 দেখো এটা বসে গেছে যেভাবে ছিল এভাবে। এরপরে দেখো 5C1 হচ্ছে 5, এখানে আছে 2, 5 দুগুণা 10, এখানে দেখো 5 থেকে 1 গেলে 4, তাহলে ফি পাওয়ার 4 আর হচ্ছে এক্স। দেখো কত বড় ক্যালকুলেশন। এরপরে দেখো 5C2 5C2 হচ্ছে 10, আর এখানে দেখো 2 উপরে স্কোয়ার আছে, 2 গুণ আছে, তাহলে 440, এখানে 5 থেকে 2 গেলে 3, তাহলে ফি কিউব আর এখানে থাকে এক্স স্কোয়ার। এরপরে দেখো 5C3 এটা হচ্ছে 10, আর 2 উপরে 3, 2 উপরে 3 মানে হচ্ছে 2 গুণ আছে 4 গুণ 8, 8 10 80। দেখো এখানে 5 থেকে 3 গেলে 2, ফি স্কোয়ার আর এক্স এর উপর পাওয়ার হচ্ছে কিউব। এরপরে দেখো 5C4 হচ্ছে 5, 2 এর উপরে পাওয়ার হচ্ছে 4, তাহলে এখান থেকে বেরোবে 16, 5 16 80। দেখো 5 থেকে 4 গেলে 1, তাহলে ফি আর এখানে এক্স এর উপরে পাওয়ার হচ্ছে 4। এবার আসো ফাইনালি 5C5 হচ্ছে 1, আর 2 এর উপরে পাওয়ার হচ্ছে 5, 2 এর উপরে 5 পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 ফার্স্টে গুণ গেলে 32 হয়। দেখো 5 থেকে 5 গেলে 0, তাহলে কোনো রাশির উপরে পাওয়ার 0 হলে তার মান 1, তাহলে এটা বাদ হয়ে গেছে। আর এই যে দেখো এক্স এর উপরে পাওয়ার হচ্ছে 5, তাহলে দেখো এখান থেকে 1 বের হবে, এখান থেকে 1 বের হবে, এক একে গুণ করলে তো 1, আর 2 এর উপরে পাওয়ার 5 মানে 32, আর এক্স এর উপরে পাওয়ার 5, বাস। এখন দেখো একটাই রাশি এখান থেকে, তো এখান থেকে এক্স কিউবের সহগ আমরা পেয়ে গেছি, এখান থেকে এক্স কিউবের সহগ, এই দেখো এক্স কিউবের সহগ হচ্ছে এটা। দেখো এক্স কিউবের সহগ হচ্ছে এটা, এইটাই হচ্ছে এক্স কিউবের সহগ 80 পি স্কয়ার। দেখো তাহলে এক্স কিউব যুক্ত পদ কত? 80 পি স্কয়ার এক্স কিউব। দেখো এটা হচ্ছে এক্স কিউব যুক্ত পদ, আর কোথাও এক্স কিউব নাই। তাহলে এবার আসো এক্স কিউবের সহগ কত? 80 পি স্কয়ার। তাহলে দেখো এক্স কিউবের সহগ কত দেওয়া হচ্ছে প্রশ্নে? 320। তাহলে আমাদের সহগ আর তাদের সহগ কি হবে? সমান হবে। দেখো মনে রাখতে হবে এক্স কিউবের সহগ হচ্ছে কত?
80 পি স্কোয়ার। তাহলে দেখো প্রশ্ন অনুসারে 8 পি স্কোয়ার ইকুয়াল 320, তাহলে পি স্কোয়ার ইকুয়াল 4, তাহলে পি ইকুয়াল +-2, যাকে আমরা পি এর মান পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটা মাত্র সূত্র প্রয়োগ করছি। আসলে একটা মাত্র সূত্র না, এই অধ্যায়ে প্রায় প্রত্যেক সবগুলো অঙ্কেই কিন্তু আমরা এই ফর্মুলাটাই প্রয়োগ করব। তো আজকে কিন্তু আমরা গত পার্টগুলো থেকে একটু ভিন্ন ট্র্যাকের অঙ্ক করছি। আজকে আমরা দুটো রাশিকে একসাথে গুণ করে কিভাবে সহগ নির্ণয় করতে হয় এটা দেখলাম। তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে আগে দেখবা, তারপরে তোমরা নিজেরা খাতায় প্র্যাকটিস করবা। তো তোমাদেরকে অবশ্যই এই অঙ্কটা সলভ করতে হবে। তাহলে পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কোথায় সমস্যা আছে বুঝতে। তাহলে দেখো এখানে এর বিস্তৃতিতে x⁴ এর সহগ হচ্ছে 0, a/b এর মান বের করতে হবে। তো a/b এর মান তো পরে, আগে তো তোমাকে একটু আগে আমরা যেটুকু করছি, এই যে তোমাকে কি করতে হবে, আগে এটার বিস্তৃতি করতে হবে। এরপরে এটা দিয়ে এটাকে গুণ করবা, গুণ করে সেখান থেকে x⁴ যুক্ত পদ বের করবা। এবার সেই সহগ সমান 0 হবে, সেখান থেকে তুমি a/b এর মান পেয়ে যাবে। এবং এই প্রশ্নটা কিন্তু বুয়েট অ্যাডমিশনে আসছে। তোমরা অবশ্যই এই প্রবলেমটা সলভ করবা। যদি সলভ করতে না পারো অবশ্যই আমাকে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আগে আমি যে প্রবলেমগুলো সলভ করছি সেই প্রবলেমগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে দেখবা, ভালোভাবে দেখবা। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে, তারপর হোমওয়ার্ক প্র্যাকটিস করবে এবং আমি যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো সহ প্র্যাকটিস করতে হবে।